করছি। বোর্ড ক্লাসিফিকেশন অফ ব্রিক, বিভিন্ন টাইপের যে ক্লাসিফিকেশন আছে, ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, এই মানে বিভিন্ন টাইপের ব্রিকের হচ্ছে প্রপার্টি গুলো দেখা স্টার্ট করছিলাম। তো ফার্স্ট ক্লাস ব্রিকের কি কি প্রপার্টি আমরা দেখছিলাম, আপনাদের মনে আছে? যে একটা খুব ভালো কোয়ালিটির ব্রিকের ফার্স্ট ক্লাস ব্রিককে হচ্ছে কি বলে, এস গ্রেড ব্রিকও বলে। এটাও বলছিলাম যে ফার্স্ট ক্লাস ব্রিকের গ্রেডটা হচ্ছে কি এস গ্রেড। আপনারা যেরকম অনেক ভালো রেজাল্ট করলে আপনাদের হাইয়েস্ট গ্রেডটা আপনারা কি পান, এ প্লাস পান, সেরকম হাইয়েস্ট গ্রেড বা এ হাইয়েস্ট, প্লাস। হ্যাঁ, তো ব্রিকের ক্ষেত্রে হচ্ছে তাদের হাইয়েস্ট গ্রেডটা হচ্ছে কি এস। আচ্ছা, এখন দেখেন আমরা আজকে শুরু করবো হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিকের প্রপার্টি গুলো দেখবো। আমরা ফার্স্ট ক্লাস ব্রিকের প্রপার্টি আর হচ্ছে ইউজ, কোথায় কোথায় আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করব, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকে হচ্ছে আমরা শুরু করতেছি সেকেন্ড ক্লাস ব্রিক। দেখেন সেকেন্ড ক্লাস ব্রিকের গ্রেড কোনটা, এটা হচ্ছে এ গ্রেড, ঠিক আছে। প্রপার্টি হচ্ছে দেখেন ওয়েল বার্নড অর স্লাইটলি ওভার বার্নড, মানে সেকেন্ড ক্লাস ব্রিক গুলো হচ্ছে ভালোভাবে পোড়ানো থাকবে অথবা একটু অতিরিক্ত পোড়ানো হইতে পারে। কালার ইজ ইউনিফর্ম ইয়েলো অর রেড, ফার্স্ট ক্লাস ব্রিকের মতো সেকেন্ড ক্লাস ব্রিকের কালারও ইউনিফর্ম হবে, হয় ইউনিফর্ম ইয়েলো অথবা রেড, মানে একটা ইয়েলোইশ ভাব থাকবে অথবা একটা রেডিশ ভাব থাকবে। জেনারেলি রেগুলার এন্ড ইউনিফর্ম শেপ, সাইজ এন্ড কালার। ইসমাইল কিছু বলতেছেন? না স্যার। আচ্ছা, যে স্যার বিডিএস কি স্যার? বাংলাদেশি স্ট্যান্ডার্ড। আচ্ছা, জেনারেলি রেগুলার এন্ড ইউনিফর্ম শেপ, সাইজ এন্ড কালার। ফার্স্ট ক্লাস ব্রিকের মতো সেকেন্ড ক্লাস ব্রিকেরও আপনার শেপ, সাইজ, কালার এগুলো ইউনিফর্ম হবে, মানে সব জায়গায় একই রকম, কোথাও একটু কালার বেশি লাল, কোথাও একটু হলুদ, বা কোথাও দেখা যাচ্ছে শেপ একটু বেঁকে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে, এরকম হবে না। ইউনিফর্ম শেপ, কালার, সাইজ হবে। ইউনিফর্ম টেক্সচার, তার মানে হচ্ছে এই যে ব্রিকের যে সারফেসটা থাকবে, এই সারফেসের স্ট্রাকচারটা হবে ইউনিফর্ম, মানে কোথাও একটু বেশি এরকম পোরাস বা এরকম অনেকগুলো ভয়েড স্পেস আছে, আবার কোথাও কোনো ভয়েড স্পেস নাই, এরকম হবে না, মানে পুরো ইউনিফর্ম সলিড একটা সারফেস টেক্সচার থাকবে। নো অ্যাপ্রিসিয়েবল সাইন অফ এফ্লোরোসেন্স, তার মানে এফ্লোরোসেন্স মানে কি, ওই যে লবণ বা লোনা না, মনে আছে? হোয়াট ইজ এফ্লোরোসেন্স বলছিলাম, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রিকের জন্য। জি স্যার মনে আছে। তো আপনি ব্রিকের গায়ে কোনো অ্যাপ্রিসিয়েবল সাইন মানে উল্লেখযোগ্য ভাবে কোনো রকমের কোনো লবণের অস্তিত্ব দেখতে পাবেন না। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য। রিঙ্গিং সাউন্ড এমিটস when two bricks are struck against each other, তার মানে দুইটা ইট নিয়ে যদি একটার সাথে আরেকটাকে বাড়ি দেন তাহলে একটা রিঙ্গিং সাউন্ড বা একটা মেটালিক সাউন্ড ক্রিয়েট হবে। এটা ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য সেম বলছিলাম। does not absorb water more than 15% of its own dry weight after immersion of 24 hours in cold water, তার মানে আপনি যদি নরমাল ঠান্ডা পানি, মানে ফ্রিজে ঠান্ডা পানি না, আবার নরমাল ঠান্ডা পানিতে এরকম একটা ইটকে 24 ঘন্টা 24 আওয়ার ভিজায় রাখেন, সে তার ড্রাই ওয়েট মানে শুকনো অবস্থায় তার যে ওজন, সেই ওজনের 15%-এর বেশি পানি অ্যাবজর্ব করবে না। আর এই 15%, এই ভ্যালুটা ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য কত ছিল মনে আছে? 10% স্যার, 10%। 10% ছিল ফর 10%। হ্যাঁ, আচ্ছা। ক্রাশিং স্ট্রেংথ মোর দ্যান 175 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, মিন ভ্যালু, তার মানে আপনি যদি এরকম অনেকগুলা ইট নিয়ে ভাঙেন এবং সবগুলা ইটের ক্রাশিং ভ্যালু বা ক্রাশিং স্ট্রেংথ এভারেজ করেন, তাহলে এভারেজ ভ্যালু বা মিন ভ্যালুটা হইতে হবে কত? 175 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটা ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য কত ছিল? 280 মনে হয়েছিল স্যার। 280 স্যার। না, মিন ভ্যালু ছিল মনে হয় 245 বা 240। দাঁড়ান, না স্যার 280 মিন আর ওইটা ছিল হ্যাঁ 245। আচ্ছা হ্যাঁ 280 ছিল মিন। আর এই যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে কত? 154 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হইতে হবে। এইটা ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য কত ছিল? 245 ছিল। তার মানে দেখতেছি কি যে ক্রাশিং স্ট্রেংথ ফার্স্ট ক্লাস ব্রিকের চাইতে একটু কম, কম্পারেটিভলি সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য একটু কম হবে, মানে একটু কম কম্প্রেশনে এটা ভেঙে যাবে। আচ্ছা, লাস্টের পয়েন্টটা দেখেন, নো ফিঙ্গার নেইল ইমপ্রেশন, মানে এটার মধ্যেও কোনো নখের, আমি নখ দিয়ে আঁচড় দিলে নখের কোনো আঁচড় পড়বে না।
ঠিক আছে? হবে না। আচ্ছা, আচ্ছা, মানে নখ দিয়ে খামচা দিলে উঠবে না। খামচি দিয়ে না, খামচি দিলে আপনার নখই উঠতে যাবে। জাস্ট নখ দিয়ে হালকা ভাবে আঁচড় দিবেন ইটের গায়ে, ঠিক আছে? দেখবেন যে মানে নখের কোনো দাগ পড়তেছে না। আমরা একটা নখ দিয়ে মাঝে মধ্যে এরকম মানে কি বলবো, একটা আঙ্গুল দিয়ে জাস্ট একটু ট্রাই করবেন নাকি দাগ দেয়ার, মানে খামচা খামচি করেন না আবার ইটের সাথে, ঠিক আছে? জি স্যার। জাস্ট Yes. হালকা ভাবে একটু নখ দিয়ে আঁচড় দেওয়ার চেষ্টা করলে দেখবেন যে হয়তো মানে যদি খারাপ কোয়ালিটির ব্রিক হয় তাহলে নখের দাগ পড়বে, আর যদি ভালো কোয়ালিটির ব্রিক হয় তাহলে নখের কোনো দাগ বা ইমপ্রেশন পড়বে না। আচ্ছা, ইউজ আমরা সেকেন্ড ক্লাস ব্রিকটা স্যার কোথায় এটা কোথায় মানে কত হাইটের উপর থেকে ফেললে এটা ভাঙবে না, এরকম একটা কিছু ওই ছিল সেম মনে হয়। 1 মিটার অথবা 3.28 ফিট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন জি যে স্যার। এটার মানে সেকেন্ড ক্লাস ব্রিকটা আমরা ব্যবহার করব কোন কোন জায়গায়। ইউজড ইন লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচার, মানে এরকম কোন স্ট্রাকচার যেগুলোর ইম্পর্টেন্স আসলে কম, মানে খুব একটা ইম্পর্টেন্ট না, এরকম স্ট্রাকচার গুলাতে আমি সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারি। তারপর হচ্ছে ইউজড ফর জেনারেল পারপোজ, আর সাধারণ কাজে মনে করেন আমি আমার নিজের জন্য বাড়ি বানাচ্ছি, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করতেছি, আমার ইচ্ছা হচ্ছে আমি এটাতে 50 বছর থাকবো, ঠিক আছে? যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, তাইলে হচ্ছে আমি এরকম সাধারণ কাজে, মানে অত ইম্পর্টেন্ট কোনো কাজ না, মনে করেন আপনি পদ্মা সেতু বানাচ্ছেন, পদ্মা সেতু তো অবভিয়াসলি বাংলাদেশের জন্য একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আপনি মনে করেন যমুনা সেতু বানাচ্ছেন, আপনি হচ্ছে সাপোজ কোন একটা ফ্লাইওভার বানাচ্ছেন কুমিল্লা শহরে, তো এরকম মেজর মেজর স্ট্রাকচার গুলাতে আপনি চেষ্টা করবেন সেকেন্ড ক্লাস ব্রিক না ইউজ করে ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করতে। বাট সাপোজ মনে করেন আপনার বাসার সামনে একটা কালভার্ট হচ্ছে, ছোট্ট একটা কালভার্ট, ঠিক আছে? এই কালভার্টটা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু অনেক মানুষ ইউজ করবে না, এটা শুধু আপনার এলাকার মানুষজন ইউজ করবে। তো এটাতে আপনি চাইলে হয়তো সেম ক্লাস ব্রিক ইউজ করলেও করতে পারেন, মানে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার কনস্ট্রাকশনের কাজটা কতটা ইম্পর্টেন্ট, ওইটার উপর ভিত্তি করে আপনি কি ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করবেন তাইলে তো নাকি সেকেন্ড ক্লাস ইউজ করবেন, আপনাকে চিন্তা করে বুঝতে হবে। তাইলে কি বলেন? জি স্যার। আচ্ছা, না এবার স্যার, দেখেন, এটা তো লং লাইফ হবে না। হয়তো ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করলে 100 বছর হইতো, সেকেন্ড ক্লাস ব্রিক কালভার। ইউজ করলে 60 থেকে 70 বছর 60 হবে। 70 বছর, জি স্যার, এমনই হবে। আচ্ছা, থার্ড ক্লাস ব্রিক দেখেন, এই থার্ড ক্লাস ব্রিকের গ্রেড কত, এটাকে বলা হচ্ছে জার্মান। বি গ্রেড। ফার্স্ট ক্লাস ব্রিক ছিল কত? এস গ্রেড। সেকেন্ড ক্লাস ব্রিক কি ছিল? এ গ্রেড। এ আর গ্রেড, থার্ড ক্লাস ব্রিক হচ্ছে কি? বি গ্রেড। বি গ্রেড। তো থার্ড ক্লাস ব্রিকের মানে প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো দেখেন যে জেনারেলি আন্ডারবার্নড, মানে ঠিক সঠিকভাবে পোড়ানো হবে না, কম পোড়ানো হবে থার্ড ক্লাস ব্রিক, ঠিক আছে? সফট অ্যান্ড লাইট রেড কালার্ড, এটার কালারটা হবে হালকা লাল, ঠিক আছে? সাইজ এন্ড শেপ আর নট লাইট রেগুলার, রেড। মানে হালকা লাল হবে, মানে খুব একটা চেরি মানে রেডিশ চেরি বা ইয়েলো এরকম না, এটার কালারটা হচ্ছে হালকা রেডিশ টাইপের হবে, হালকা লাল টাইপের। সাইজ এন্ড শেপ আর নট রেগুলার, মানে এটার সাইজ শেপ একদম পারফেক্টলি রেগুলার হবে না। যেমন মনে করেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ব্রিকের এই যে এজ গুলা বা প্রান্তগুলা, এগুলো একদম স্ট্রেট থাকবে, এরকম স্ট্রেট থাকবে, এরকম স্ট্রেট থাকবে। 4.5 কিন্তু। হ্যাঁ, পারফেক্টলি একদম সাইজটা হচ্ছে ওই 9.5 4.5 3 বা 2.5 হবে, মানে কত জানি ছিল 3 বা 2.5 ছিল মনে হয়। কিন্তু এই সেকেন্ড থার্ড জি ক্লাস স্যার, ব্রিকের 3 ক্ষেত্রে যেটা 3। হচ্ছে এই যে এজ গুলা আছে, এই এজ গুলা একদম পারফেক্টলি স্ট্রেট হবে না, দেখা যাবে যদি একটু এরকম বাঁকা আছে বা এরকম সারফেস গুলো একটু মানে বাঁকা, মানে একটু ইরেগুলারিটি থাকবে, ঠিক আছে? ইন্টেন্সিভ এফ্লোরোসেন্স, থার্ড ক্লাস ব্রিকের গায়ের মধ্যে আপনি একদম ক্লিয়ারলি এফ্লোরোসেন্স বা লবণাক্ততা দেখতে পারবেন, মানে এটার গায়ের মধ্যে একদম সাদা সাদা ছোপ ছোপ থাকবে, মানে লবণটা একদম ভিজিবল হবে। টেক্সচার ইজ নট ইউনিফর্ম, এটার যে সারফেসটা, এই সারফেসটা হচ্ছে কি ইউনিফর্ম হবে না, কোথাও দেখবেন যে একটু লবণের ছোপ পড়ে আছে, কোথাও আবার লবণের ছোপ নাই, মানে এরকম টেক্সচারের মধ্যে ভিন্নতা দেখা যাবে। ইমিট এ ডাল সাউন্ড ওয়েন স্ট্রাক এগেইনস্ট ইচ আদার, আপনি যখন দুইটা ইটকে নিয়ে একটা সাথে একটাকে বাড়ি দিবেন, যদি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ইট হয় তাহলে কি একটা শব্দ রিংইং হবে সাউন্ড, না। একটা মেটালিক সাউন্ড হবে। আর যদি থার্ড ক্লাস ব্রিক হয় তাহলে একটা বোতা বোতা সাউন্ড হবে। বুঝতে পারছেন? বোতা বোতা। জি স্যার। মানে আপনি কোনো মেটালিক সাউন্ড পাবেন না। Does not absorb water more than 20% of its own dry weight after immersion of 24 hours in cold water.
মানে একটা থার্ড ক্লাস ব্রিককে যদি আপনি 24 ঘন্টা নরমাল ঠান্ডা পানিতে ভিজায় রাখেন, সে তার ওন ড্রাই ওয়েট মানে নিজের যে শুকনো অবস্থায় ওজন তার তুলনায় 20% বেশি পানি অ্যাবজর্ব করবে না। তাহলে ফার্স্ট ক্লাস ব্রিক ছিল কত? 10% বেশি। সেকেন্ড ক্লাস ব্রিক ছিল কত? 15% বেশি অ্যাবজর্ব করবে না। আর থার্ড ক্লাস ব্রিক হচ্ছে কত? 20% বেশি অ্যাবজর্ব করবে না। ঠিক আছে। ক্রাশিং স্ট্রেংথ মোর দেন 140 কেজি পার সেন্টিমিটার স্কয়ার মিন ভ্যালু। তার মানে তাদের এভারেজ ক্রাশিং স্ট্রেংথ বা কম্প্রেশন ভ্যালু হচ্ছে কত? 140 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এন্ড ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু হচ্ছে কত? 105 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই দুইটা ভ্যালু যা হচ্ছে কি সেকেন্ড ক্লাস ব্রিকের তুলনায় আরো কম। ফার্স্ট ক্লাস ব্রিকের তুলনায় কম্প্রেশন ভ্যালু সেকেন্ড ক্লাস ব্রিকের ছিল কম, বাট থার্ড ক্লাস ব্রিকের কি সেকেন্ড ক্লাসের চাইতে আরো কম। ঠিক আছে। লিভ ফিঙ্গারনেইল ইমপ্রেশন, তার মানে আপনি যদি নখ দিয়ে আঁচড় দেন দেখবেন যে এরকম আপনার নখের দাগ পড়তেছে থার্ড ক্লাস ব্রিকের গায়ের মধ্যে। বোঝা গেছে? মানে থার্ড ক্লাস ব্রিকের গায়ে হচ্ছে কি নেল ইমপ্রেশন পরে, আর যেটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ব্রিকের পরে দাগ পড়বে স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন যে থার্ড ক্লাস ব্রিক আমি ব্যবহার করব কোন জায়গায়? নট ইউজড ফর ইম্পর্টেন্ট এন্ড পার্মানেন্ট ওয়ার্ক। মানে হচ্ছে আপনি এরকম কোন জায়গায় থার্ড ক্লাস ব্রিক ইউজ করবেন না যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং পার্মানেন্ট। যেমন মনে করেন আমি সেকেন্ড ক্লাস ব্রিক হয়তো আমি নিজের জন্য একটা বিল্ডিং তৈরি করতেছি, ওখানে আমি ইউজ করলাম সেকেন্ড ক্লাস ব্রিক, সমস্যা নেই। কারণ কিন্তু আমি যে নিজের জন্য একটা বিল্ডিং করতেছি এই বিল্ডিংটা তো পার্মানেন্ট স্ট্রাকচার। আমি চাই এই বিল্ডিং মিনিমাম 60 থেকে 70 বছর যেন কিছু না হয়। তার মানে এরকম পার্মানেন্ট স্ট্রাকচারেও কি সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ করা যাবে না। তবে মনে করেন আপনি এরকম একটা ঘর তৈরি করতেছেন যে আপনি একটা কনস্ট্রাকশন সাইটে একটা টেম্পোরারি শেড বানাচ্ছেন, যে শেডটার মধ্যে হচ্ছে মনে করেন সাইট ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার যারা আছে তারা থাকবে। ঠিক আছে, তারা থাকবে, তার মানে ওই কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে ওই একতলা বিল্ডিংটা আবার ভেঙে ফেলবেন আপনি। তাইলে এরকম টেম্পোরারি স্ট্রাকচারে আপনি চাইলে থার্ড ক্লাস ব্রিক ইউজ করে করতে পারেন, যেহেতু এটা অত একটা ইম্পর্টেন্ট না বা এটা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না। সো থার্ড ক্লাস ব্রিক ক্যান বি ইউজড দেয়ার, মোস্টলি ইউজড ফর টেম্পোরারি ওয়ার্কস। ঠিক আছে, মানে ক্ষণস্থায়ী যে কাজগুলা বা শর্ট টাইমের জন্য এরকম কয়েকদিনের জন্য একটা বিল্ডিং করলাম বা কয়েকদিনের জন্য একটা এরকম ওয়াল বানাইলাম তারপর আবার ভাঙা ফেললাম, এরকম টেম্পোরারি কাজগুলাতে আপনি চাইলে থার্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারেন। এরপর দেখেন যে ওভার বার্ন অর ঝামা ব্রিক। ঝামা, মনে রাখবেন যে ঝামা হচ্ছে যেই ব্রিক গুলাকে অতিরিক্ত পোড়ানো হয়, ওভার বার্ন। ঠিক আছে, এগুলাকে হচ্ছে ঝামা ব্রিক বলে বা ইটের ঝামা বলে, মনে থাকবে? কি 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 স্যার এগুলা কি ইটের থেকে শক্ত হবে স্যার? ফার্স্ট ক্লাস ইটের থেকে শক্ত হবে? হ্যাঁ, এগুলা ফার্স্ট ক্লাস ইটের থেকে শক্ত হবে, কিন্তু এগুলো চেহারা সুরত মানে একটু আঁকা বাঁকা হবে। দেখেন শেপ ইজ vitrified and distorted। এগুলো বাঁকায় যায়, মানে ডিস্টর্টেড মানে কি বাঁকানো, বিকৃত হয়ে যাওয়া, মানে অরিজিনাল শেপ থাকে না, শেপটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। ইউজ, এটার ব্যবহার কোন কোন জায়গায় করি আমরা দেখেন। ক্যান নট বি ইউজড ইন কনস্ট্রাকশন ওয়ার্ক। আমরা কনস্ট্রাকশনের কাজে মনে করেন কোন একটা ব্রিকের দেয়াল বানাবো, এরকম ব্রিকের কলাম বানাবো, এসব কনস্ট্রাকশনের কাজে হচ্ছে কি এই ঝামা ব্রিক বা ওভারবার্ন ব্রিক ইউজ করা যায় না। ঠিক আছে, তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করব দেখেন। used for making aggregate for lime concrete for foundation। আমরা যখন লাইম কনক্রিট তৈরি করব, দেখেন কনক্রিট হচ্ছে নরমালি আপনার 2 থেকে 3 রকমের হয়। সিমেন্ট কনক্রিট হচ্ছে যেখানে অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল আপনি কি ব্যবহার করতেছেন? সিমেন্ট ব্যবহার করতেছেন। আর লাইম কনক্রিট হচ্ছে যেখানে অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আপনি সিমেন্ট ব্যবহার না করে সিমেন্টের পরিবর্তে কি ব্যবহার করতেছেন? লাইম বা চুন ব্যবহার করতেছেন। তো লাইম কনক্রিট মানে নরমালি কনক্রিট, আমি যদি নরমালি বলি যে হোয়াট ইজ কনক্রিট, তাহলে কনক্রিট হচ্ছে একটা হোমোজেনিয়াস মিক্সচার। এটা কার কার মিক্সচার? এটা হচ্ছে সিমেন্ট প্লাস কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস ওয়াটার। নরমালি এই 4টা উপাদান থাকে কনক্রিটের মধ্যে। এখন এই সিমেন্টটা কি? এই সিমেন্টটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল। এটা হচ্ছে সবগুলা ম্যাটেরিয়ালকে একসাথে বাইন্ড করবে প্লাস স্ট্রেংথ প্রোভাইড করবে। ঠিক আছে, এটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল। মানে কি কোর্স এগ্রিগেট হচ্ছে বড় সাইজের এগ্রিগেট। জি স্যার। এগুলো হচ্ছে মনে করেন ব্রিক চিপস।
আর এই ফাইন এগ্রিগেট কি স্যান্ড, বালি, আর ওয়াটার তো বুঝতেছি নি ওয়াটার। বালি সিলেকশন। এখন আপনি যখন এই মানে এই আমি যে কংক্রিটটার মানে কম্পোজিশনটা লিখলাম, সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার, এটা আসলে কি কংক্রিট? এটা হচ্ছে সিমেন্ট কংক্রিট। আমি যদি সিমেন্ট কংক্রিট। সিমেন্টটাকে সরাই দিয়ে এই সিমেন্টের জায়গায় লাইম বসাই দেই, লাইম ইউজ করি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লাইম কংক্রিট। তো এই লাইম কংক্রিট তৈরি করার সময় আপনি এই কোর্স এগ্রিগেট হিসেবে যে ব্রিক চিপসটা ব্যবহার করবেন, এই ব্রিক চিপস তৈরি করতে আপনি এই ওভারবার্ন বা ঝামা ইট ভাঙা এর ব্রিক চিপসে মানে পরিণত করে এটা ব্যবহার করতে পারেন। বোঝা গেছে? জি স্যার। এরপর দেখেন অ্যাজ এ রোড ম্যাটেরিয়াল, রাস্তা তৈরি করার সময় কয়েকদিন পরেই পড়বেন যে রাস্তার বিভিন্ন লেয়ার থাকে, ঠিক আছে? এরকম আমরা নরমাল যে এরকম আপনার একটা স্যার ইটের দেখবেন যে রাস্তার এরকম লেয়ার থাকে, এরকম রাস্তার লেয়ার গুলোকে বেস, সাব বেস, সাবগ্রেড, গ্রেড, এরকম বিভিন্ন নাম আছে, ঠিক আছে? তো একদম নিচের লেয়ারটা হচ্ছে কি সয়েলের লেয়ার বা মাটি। এই মাটির উপরে হচ্ছে পুরা রাস্তার উপর যে লোড গুলো আসছে, সেটা মনে করেন চাকার লোড, একটা গাড়ির চাকা, এই লোডটাকে হচ্ছে এই মাটির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। এখন মনে করেন এর উপরে কিছু বিটুমিনের লেয়ার থাকে, কিছু ওয়্যারিং সারফেস থাকে, মানে এগুলো পড়বেন। তো এই যে বেস, সাব বেস, এক একটা লেয়ার হচ্ছে এক একটা ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করে। হয়তো বেস ফিল আপ করতেছে আপনার এরকম ব্রিক চিপস দিয়ে, সাব বেস ফিল আপ করতেছে স্যান্ড দিয়ে বা বালি দিয়ে, সাবগ্রেড ফিল আপ করতেছে পাথর দিয়ে, মানে এক একটা লেয়ার এক একটা ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করে। এরকম রাস্তার বিভিন্ন লেয়ার যখন ফিল আপ করা হয়, এসব লেয়ারে অ্যাজ এন অ্যাগ্রিগেট হিসেবে আপনি অথবা অ্যাজ এ রোড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে এই ঝামা বা ওভারবার্ন ব্রিক ইউজ করতে পারেন চাইলে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন আন্ডারবার্ন অর পিলা ব্রিক। স্যার হ্যাঁ বলেন। স্যার মানে হচ্ছে অন্যান্য দেশেও কি স্যার ইটের সুরকি ব্যবহার করে? অন্যান্য দেশে ইটের সুরকি ব্যবহার করে কিনা, এখন মানে যদি বাংলাদেশের দেশটা রাস্তাগুলো তো স্যার কয়দিন পরে ভেঙে যায়। ইন্ডিয়াতে করে, ঠিক আছে? ইন্ডিয়াতে আমাদের মতো, ইন্ডিয়াতে কনস্ট্রাকশনের কাজ মোরলেস হচ্ছে আমাদের মতো, মানে আপনার কংক্রিট তৈরি করার প্রসিডিওর বা ইন্ডিয়াতে যে স্ট্যান্ডার্ড গুলো আছে আপনার, যদিও বাংলাদেশ আর ইন্ডিয়া আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড গুলো নিজেরা বানাই না, আমরা কি করি ব্রিটিশ স্ট্যান্ডার্ড বিএস আর হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকাতে আপনার দুইটা এরকম টেস্টিং স্ট্যান্ডার্ডের অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে এসিআই আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, আর একটা হচ্ছে এএসটিএম আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং ম্যাটেরিয়াল, না জানি আমেরিকান স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ম্যাটেরিয়াল। আমরা হচ্ছে এই তিনটা কোড বা এই তিনটা গাইডলাইন কপি করে ওই ইন্ডিয়ানরা তাদের গাইডলাইন বানায় ফেলে, আমরা আমাদের গাইডলাইন বানাই ফেলি কপি করে, ঠিক আছে? তো এখন বাইরের দেশগুলোতে আসলে ইট ইউজ হয় কিনা মনে হয় না, আপনার ইউরোপিয়ান কান্ট্রি বা মনে হয় না, আসলে না, হয় 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 বাইরের দেশেও ইট ইউজ হয়। হ্যাঁ, আপনি যদি আমেরিকার মানে কয়েকটা ভিডিও দেখেন বা আমেরিকার কয়েকটা এরকম যারা ট্রাভেল ব্লগার বা আমেরিকাতে এরকম কিছু ভিডিও দেখবেন যে যারা আমেরিকান সিটিজেন তারা হচ্ছে ইন্ডিয়ান কিছু মানুষজন আমেরিকাতে মানে বাড়ির দাম কত, কত লাখ টাকায় বা এরকম কত মিলিয়ন ডলারে বাড়ি বিক্রি হচ্ছে, কোন এলাকায় কত টাকায় বাড়ি বিক্রি হয়, এরকম কিছু ভিডিও বানায়। ওই ভিডিওগুলো দেখলে দেখবেন যে কিছু বললেন কেউ? জি স্যার, ব্লগ করে বলছি, এরকম ব্লগ করে ইন্ডিয়ান কিছু ব্লগার, তো দেখবেন যে ওইখানে বাড়িগুলা যে দেখায়, বাড়ির একদম মানে আউটলুক কেমন, মানে ভিতরে কিরকম ডেকোরেশন সবগুলো একদম ঘুরায় ঘুরায় দেখায়। দেখবেন যে বেশিরভাগ বাড়ি হচ্ছে আমেরিকাতে ব্রিক এক্সপোজড, মানে ইট গুলা হচ্ছে আপনার দেখা যায়, মানে মেশিন মেড ব্রিক ইউজ করে। তো অবভিয়াসলি আমেরিকা তো ব্রিক প্রডিউস হয়, আর প্রডিউস না হইলেও মানে যেখানে প্রডিউস হচ্ছে না এখানে হয়তো বাইরে থেকে আনতেছে, সবখানেই ব্রিক ইউজ হচ্ছে আসলে, কারণ আপনি অটো ব্রিক্স বলতে, অটো ব্রিক্স এর কথা বলতেছেন? হ্যাঁ মেশিন মেড ব্রিক বলে এগুলোকে। আপনি যদি কি বলবো, আপনি যদি ইটের বদলে পাথর ইউজ করতে যান আপনার কস্টিং অনেক বেশি পড়বে। তো আসলে আপনি চাইলেও পাথর ইউজ করতে পারবেন না। স্যার কংক্রিট ব্লকও ব্যবহার করে স্যার? কংক্রিট ব্লকও ব্যবহার করে, হ্যাঁ কংক্রিট ব্লকও ব্যবহার করে, এবং ভিতরে একটা ফাঁপা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ ফাঁপা থাকে। আপনি যদি এখন ইটের পরিবর্তে কংক্রিট ব্লক ব্যবহার করেন আপনার বিল্ডিং বা আপনার ওয়াল স্ট্রেংথ বেশি পাবে, কিন্তু খরচ ওই যে, কারণ কংক্রিট ব্লক তৈরি করতে আপনি সিমেন্ট ব্যবহার করতেছেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, করব? হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার কোশ্চেনটা হলো যদি আমরা স্যার কনক্রিট গুলো স্যার ইউরোপ
কান্ট্রিতে, এমন কোন কান্ট্রিতে করি যে রাস্তাতে স্যার তুষারপাত হয়, হ্যাঁ, বা ঠান্ডা অতিরিক্ত থাকে, তখন হ্যাঁ স্যার যে আপনি যে বললেন স্যার কংক্রিটের ভিতরে যার এমফোরসিস বা ওই যে লবণাক্ত ভাবটা চলে আসে, মানে হ্যাঁ, ওইটা কি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, মানে ওই যেসব মুহূর্তে আমরা কি জায়গায় করতে পারি? বরফ পড়ে ওইখানে হচ্ছে ওই যে বলছিলাম ফ্রিজিং এন্ড থয়িং, জি স্যার। মানে একবার হুম। হচ্ছে কনক্রিটের ভিতরে যে পানিটা আছে, যে ময়েশ্চারটা আছে, এটা একবার হুম। কি হবে, একবার বরফ হবে, একবার আরেকবার পানি হবে। পানি হবে। তো এখন এই ফ্রিজিং এন্ড এটাকে সেভ থয়িং, করার জন্য মনে হয় স্যার ভিটামিন লেয়ারটাতে আছে। আল্লাহ, রাস্তার মধ্যে যেন পানি না ঢোকে এজন্য রাস্তার উপরে বিটুমিনের লেয়ার বা এরকম ধরে নিলাম যে বিভিন্ন জিনিসপত্র দিচ্ছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে রাস্তা না, মনে করেন আপনার বিল্ডিং তো কনক্রিটের তৈরি। এখন আপনার বিল্ডিং এর উপর যদি তুষারপাত হয়, তো অনেক ঠান্ডা পড়তেছে, তাহলে ওই কনক্রিটটা বারবার কি হবে, আপনার এরকম একবার বরফ একবার কি বলবো পানি, একবার বরফ একবার পানি, এরকম কনভার্ট হবে না? জি স্যার। এখন কাহিনী হচ্ছে যেন এই আহ, ঠান্ডা বাতাস বা অ্যাটমসফিয়ারের যে ঠান্ডা ইফেক্ট, এটা যেন আপনার কনক্রিটের ভিতরে যে পানি আছে এটার মধ্যে ঢুকতে না পারে, এজন্য হয়তো আপনি কনক্রিটের বিল্ডিং তৈরি করার পরে কনক্রিটের উপরে বিটুমিনের লেয়ার, এরকম কোন একটা কোটিং ম্যাটেরিয়াল, কোটিং মানে হচ্ছে প্রলেপ, কোটিং ইউজ করবেন, জি যেন স্যার। আপনার কনক্রিটটা ওয়েদার হচ্ছে, কোট। হ্যাঁ কনক্রিটটা যেন হচ্ছে আপনার ওয়েদার প্রুফ হয়ে যায়, যেন এটার মধ্যে হচ্ছে আপনার এরকম ঠান্ডা বাতাস বা এরকম কিছু ঢুকে আপনার কনক্রিটের ভিতরে যে পানিগুলো আছে এগুলাকে বারবার বরফ বা এরকম একবার বরফ একবার পানিতে কনভার্ট করতে না পারে। যেহেতু বাংলাদেশে আমাদের এরকম, মনে করেন আপনি পানির নিচে একটা, এই যে আমাদের বাংলাদেশে বিভিন্ন যে ব্রিজ গুলা আছে বা সেতু গুলা আছে, এগুলার যে পায়ার গুলা বা এগুলার যে কি বলবো পিলার। ফাউন্ডেশন গুলা, হ্যাঁ। এই ফাউন্ডেশন গুলা কি নদীর মধ্যে ঢুকে থাকে না? জি স্যার। এখন নদীর পানি তো কন্টিনিউয়াস আমার জি কনক্রিটের মধ্যে স্যার। ঢুকতে পারে, জি যদি স্যার। কনক্রিটটা পোরাস হয় বা ভেদ্য হয়, তাহলে এই নদীর পানি কনক্রিটের মধ্যে ঢুকে কি করবে, কনক্রিটকে নষ্ট করে ফেলবে। জি তো স্যার। কনক্রিট যদি নষ্ট, যদি আমার একটা ব্রিজের পায়ারই নষ্ট হয়ে যায়, ব্রিজের পায়ার কোনটা, মনে করেন এটা একটা ব্রিজ, নিচের ওই যে এই পিলারের যে মতো আর এগুলো কি। হচ্ছে পায়ার, হুম। বুঝছি স্যার, পায়া পায়া এখন এই পায়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ব্রিজ টিকবে না, ব্রিজ তো নষ্ট হয়ে যাবে। জি তো স্যার। এখন যেহেতু এই পায়ার গুলা মানে যেই অংশটা বা যেই অংশটা হচ্ছে আপনার পানির নিচে, এই অংশটাকে ওয়াটারপ্রুফ করার জন্য দেখা যায় অনেক সময় এগুলোর মধ্যে বিটুমিনের একটা প্রলেপ ইউজ করে, ঠিক আছে? বিটুমিন দিয়ে হচ্ছে এরকম রং করে দেয়, নরমালি যেরকম মানে পেইন্ট বা রং ইউজ করে রং করে, ওরকম বিটুমিন হচ্ছে রং করার মতো বিটুমিন দিয়ে রং করে। এই বিটুমিন হচ্ছে ওয়াটারপ্রুফ, বিটুমিনের মধ্যে পানি ঢুকতে পারে না। বিটুমিন দিয়ে রং করলে যেটা হয়, বিটুমিনটা শুকানোর পরে সে আর এই পায়ার গুলা বা যে জায়গায় যে সারফেসে বিটুমিনটা ইউজ করা হয়েছে ওই সারফেসটাকে সে ওয়াটারপ্রুফ বানায় ফেলবে। আচ্ছা, এবার দেখেন যে আন্ডার বার্ন বা পিলা ব্রিক, মানে হচ্ছে আপনার হাফ বার্ন, মানে যেই ইট গুলো হচ্ছে সঠিকভাবে পোড়ানো হয় নাই, ঠিক আছে, মানে কমপ্লিটলি বার্ন করা হয় নাই, পার্শিয়ালি বার্ন করা হয়েছে, ইয়েলো কালার, এগুলোর কালার কিরকম হবে, কালার হবে হচ্ছে হলুদ টাইপের, যেহেতু সঠিকভাবে পোড়ানো হয়নি। লো স্ট্রেংথ, এদের স্ট্রেংথ বা এদের কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে পারি আমরা চাইলে, এদের কম্প্রেসিভ স্ট্রেংথ কি হবে, লো বা অনেক কম হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা এই আন্ডার বার্ন বা পিলা ব্রিকটা কোথায় ব্যবহার করব? সুরকি। আমরা ব্যবহার করব Rust হচ্ছে, powder used as a sugar. স্যার কোন যে রাবিশ গুলা ব্যবহার করার জন্য এমন কিছু স্যার? দেখেন, ক্রাশ টু পাউডার ফর্ম এন্ড ইউজড অ্যাজ সুরকি, মানে হচ্ছে আপনি এই আন্ডারব্রাড ইট গুলাকে গুঁড়া গুঁড়া করে ফেলবেন। এই গুঁড়া গুঁড়া করে অনেক সময় মর্টার তৈরি করার সময়, মর্টার বা প্লাস্টার, আপনি দেয়ালে একটা ইটের দেয়াল তৈরি করার পরে দেয়ালটা রং করার আগে দেয়ালটা প্লাস্টার করে না, জি প্লাস্টার স্যার। করতে সাদা। দেখছেন না? হ্যাঁ হ্যাঁ স্যার। আদা কি রে ভাই, সিমেন্ট আর হচ্ছে আপনার ওই ইটের সুরকি মিলায় একটা পেস্ট তৈরি করে, ওই পেস্টটা দিয়ে হচ্ছে জাস্ট সারফেসটার উপর একটা প্রলেপ দিয়ে সারফেসটাকে সমান বানায় ফেলে, দেন ওইটা শুকানোর পর রং করে, তাই না? জি স্যার। আর মর্টার হচ্ছে কি, এরকম ইটের স্যার দেয়াল তৈরি করার সিমেন্টের সময় বালু এনে ব্যবহার করে। কি, স্যার প্লাস্টারে সিমেন্টের বালু এনে ব্যবহার করে। সিমেন্ট থাকে, বালি থাকে, সুরকিও থাকে। আচ্ছা, মানে কয়েকদিন পর যখন প্লাস্টার করবো তখন দেখি যে প্লাস্টারের মধ্যে কি কি থাকে। আর মর্টারের মধ্যে কি থাকে, সুরকি থাকে।
মর্টার কি জিনিস? মর্টার হচ্ছে আপনি যখন দুইটা ইট একসাথে এরকম জোড়া লাগাবেন, এই যে ইটের দেয়াল যখন তৈরি করে তখন দেখছেন না যে একটার সাথে আরেকটা ইট জোড়া লাগায় তৈরি করে, ওইখানে অ্যাজ এ বাইন্ডিং জি ম্যাটেরিয়াল স্যার, হিসেবে জি স্যার। যেই ম্যাটেরিয়ালটা ইউজ করে এটাকে বলা হচ্ছে মানে মর্টার বলে, ঠিক আছে? তারা এটাকে আঞ্জি বলে স্যার, আঞ্জি দেওয়া বলে নাকি জানি। তো এই মর্টার আর প্লাস্টারে ইটে ইটে আপনি জোড়া লাগাই। ইটের গুঁড়া বা অ্যাজ এ ফাইনাইট হিসেবে চাইলে এই আন্ডারগ্রাউন্ড ব্রিকটাকে ভাঙা গুঁড়া করে পাউডার ফর্মে সুরকি হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার দেখেন ম্যানুফ্যাকচার অফ ব্রিক, আমরা ইট কিভাবে তৈরি করব। ইট তৈরি করার 5টা স্টেপ আছে, ঠিক আছে? প্রথম স্টেপটা হচ্ছে কি? প্রিপারেশন অফ ক্লে। তার মানে আমরা ইটটা যেই কাদা বা যেই মাটিটা দিয়ে তৈরি করব, ওই মাটিটাকে হচ্ছে প্রথমে রেডি করতে হবে। কিভাবে রেডি করব? প্রথম কাজ হচ্ছে মাটিটাকে ঠিক মতো কালেক্ট করতে হবে। দেখেন নরমালি যেটা করা হয়, মনে করেন এই হচ্ছে আপনার গ্রাউন্ড সারফেস, মাটির মধ্যে একটা গর্ত করা হয়, একটা পিট করা হয়, পিট। এই পিট থেকে হচ্ছে আপনার এরপরে মাটিটা কালেক্ট করা হয়। এখন এই গর্ত করার পরে উপরে যদি কোনো লুজ সয়েল থাকে, লুজ সয়েল মানে আলগা মাটি, এই আলগা মাটিটা কি করতে হবে? সরাই ফেলতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করে ফেলে। রিমুভ করার পরে ভিতরে যে টাইট সয়েলটা থাকবে, ওই টাইট সয়েলটা হচ্ছে আপনাকে অ্যাজ এ মানে ব্রিক প্রডিউসিং ম্যাটেরিয়াল হিসেবে কালেক্ট করতে হবে। দেখেন প্রিপারেশন অফ ক্লে ইনভলভস অপারেশন লাইক রিমুভিং দ্য টপ লুজ আর্থ, মানে উপরের যে আলগা মাটি আছে ওটা সরাইতে হবে, দেন ডিগিং, এরপর হচ্ছে খনন করতে হবে বা গর্ত করতে হবে, ক্লিনিং, ওয়েদারিং এন্ড ব্লেন্ডিং অফ আর্থ, মানে যেই মাটিটা আপনি কালেক্ট করতেছেন এই গর্ত থেকে বা পিট থেকে, এই মাটিটা থেকে পরিষ্কার করতে হবে। মাটির মধ্যে কোনো রকমের ভেজিটেশন, পিবেলস, তারপর গ্রাভেল, এরকম পাথর টাথর থাকলে এগুলা সরাই ফেলতে হবে। এরপরে এটাকে রোদে শুকাইতে হবে, ওয়েদারিং, আপনি খোলা আকাশের নিচে এই মাটিটাকে ফালায় রাখবেন, এবং ব্লেন্ডিং অফ আর্থ, এবং এই মাটিটাকে আপনি ঠিক মতো মিশাবেন, মাটিটাকে আপনি একদম প্রপারলি মিশাবেন, ঠিক আছে? After removing the top unsuitable soil, the clay is dug either by manual labor or by power excavator. উপরে লুজ মাটিটা সরাই ফেলার পরে আপনি এই পিট থেকে ইট তৈরি করার জন্য মাটি কিভাবে কালেক্ট করতে পারেন? একটা হচ্ছে ম্যানুয়াল লেবার, আপনি কিছু লোকজনকে নিয়োগ করতে পারেন যারা হচ্ছে কোদাল দিয়ে কাইটা কাইটা মাটি কালেক্ট করবে, অথবা আপনি এক্সকেভেটর, এক্সকেভেটর দেখছেন না এরকম একটা যন্ত্র থাকে, মাথাটা এরকম কাটা জি কাটা কাটা স্যার, কাটা থাকে, ভ্যাকুম মেশিন বলে। এরকম একটা গাড়ির মানে গাড়ির মধ্যে দেখছেন তো মনে এক্সকেভেটর, সবাই দেখার কথা। গ্রাম এটাকে ভ্যাকুম মেশিন। হ্যাঁ, তো এরকম এক্সকেভেটর ইউজ করে আপনি চাইলে ইট তৈরি করার জন্য গর্ত থেকে মাটিটা কালেক্ট করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন ডাগ আউট ক্লে ইজ স্প্রেড অন দ্য লেভেল গ্রাউন্ড and all the pebbles, gravel, concor, vegetable matter etc removed from the clay. তার মানে আপনি যেই মাটিটা কালেক্ট করছেন ইট তৈরি করার জন্য, ওইটাকে আপনি একটা লেভেল গ্রাউন্ড, একটা সমতল জায়গার উপরে মাটিটাকে ছড়াই দিবেন, এবং মাটির মধ্যে যদি কোনো রকমের নুড়ি পাথর বা পাথর বা এরকম আপনার ইটের মানে ইটের টুকরা বা ভেজিটেবল ম্যাটার মানে হচ্ছে লতা পাতা, ঘাস পাতা, এরকম কিছু থাকে, এগুলো আপনি কি করবেন? সরাই ফেলবেন, মানে জাস্ট সয়েলটাকে পরিষ্কার করবেন। The clay is left exposed to atmosphere for softening, known as weathering of clay. এবার এই ক্লে বা কাদাটাকে আপনি হচ্ছে খোলা আকাশের নিচে ফালায় রাখবেন। কেন? নরম হওয়ার জন্য, এটা যেন বৃষ্টিতে ভিজে বা এরকম মানে আপনার ওয়েদারিং অ্যাকশন, পানি অ্যাবজর্ব করে কি হইতে পারে? নরম হইতে পারে। এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে ওয়েদারিং অফ ক্লে, ঠিক আছে? তারপর দেখেন ডিগিং দ্য আর্থ বিফোর রেইন ইজ অ্যাডভান্টেজিয়াস as full monsoon can be utilized for weathering. বর্ষাকাল শুরু হওয়ার আগেই এরকম গর্ত করে মাটিটা কালেক্ট করে ফেলা হচ্ছে সুবিধাজনক, কারণ সেই ক্ষেত্রে পুরা বর্ষাকালটাই আপনি ওয়েদারিং করার কাজে ব্যবহার করতে পারেন। মানে আপনি মানে 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 আপনি আপনার এই যে ক্লে তৈরি মানে ব্রিক তৈরি করার জন্য যে ক্লেটা, এই ক্লেটাকে মনে করেন এরকম একটা সমান জায়গার মধ্যে বিছায় রাখছেন, এটা একবার বৃষ্টিতে ভিজবে আবার কি রোদে শুকাবে, একবার ভিজবে রোদে শুকাবে, এরকম হইতে হইতে এটা একসময় দেখবেন যে নরম পেস্টের মতো হয়ে গেছে। তো এই অ্যাকশনটাকে বলা হচ্ছে ওয়েদারিং অ্যাকশন বা ওয়েদারিং প্রসেস বা ওয়েদারিং, এই প্রসেসটাকে ওয়েদারিং বলে। তো যদি আপনি বর্ষাকালের আগেই এই গর্ত থেকে মাটিটা কালেক্ট করে এরকম বিছায় রাখতে পারেন, তাহলে যেটা হবে পুরো বর্ষাকালটা আপনি ওয়েদারিং এর কাজে ব্যবহার করতে পারবেন। After weathering, the earth is chemically analyzed
and if there is any deficiency of any ingredient, it is mixed with the earth. ওয়েদারিং এর পরে এই মাটিটাকে হচ্ছে কেমিক্যালি অ্যানালাইজ করে দেখা হয় যে একটা ভালো ব্রিক তৈরি করতে গেলে যেই যেই ইনগ্রেডিয়েন্টস বা যেই যেই কম্পোনেন্ট গুলা যেই পরিমাণে থাকার দরকার ওই পরিমাণে আছে নাকি নাই। যদি না থাকে তাইলে এডিশনালি ওই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে যোগ করা হয়। আমরা কি দেখছিলাম, একটা ভালো ব্রিক তৈরি করতে গেলে কি কি থাকা লাগে? সিলিকা, অ্যালুমিনা, লাইম, লাইম, আয়রন, আয়রন অক্সাইড বা অর্গানিক অক্সাইড অফ আয়রন, ম্যাটেরিয়াল। ম্যাগনেসিয়া, ও হ্যাঁ, এই তো এই উপাদানগুলো মনে থাকা লাগে। এবং কোনটা কত পরিমাণে থাকা লাগে, কত পার্সেন্টেজ আমরা দেখছিলাম লাস্ট ক্লাস, মানে ব্রিকের জি প্রথম স্যার, ক্লাসটাতে। জি তো স্যার, যদি এই উপাদানগুলোর কোনোটা ল্যাকিংস থাকে, জি স্যার। যেটা যেই পরিমাণে থাকা লাগবে ওই পরিমাণে নাই, বা কোনোটা হচ্ছে একেবারেই অ্যাবসেন্ট, তখন এডিশনালি ওইটা আর্টিফিশিয়ালি যোগ করা হয় ওই মাটির সাথে। ঠিক আছে, নাও প্রিপারেশন অফ ক্লে ইজ কমপ্লিট। তার মানে হচ্ছে এইভাবে আপনি ইট তৈরি করার জন্য যেই মাটি বা যে কাদাটা আমরা ব্যবহার করব এটা আমাদের কমপ্লিট, মানে আমরা এটা পেয়ে যাবো মানে এই প্রসিডিউর গুলা ফলো করলে। আচ্ছা, এখন দেখেন আপনার কাছে মাটি আছে, এবার আপনি মাটিটাকে কি করবেন দেখেন, পাগিং। পাগিং কথাটার মানে হচ্ছে পশু বা এনিমেল দ্বারা পারানো। ঠিক আছে, মানে এই যে এই সরিষা আপনার কি বলবো মারায়, যে দেখছেন গরু দিয়ে মারায়, তারপর হচ্ছে এরকম যে মানে ওয়ান কাইন্ড অফ এটাকে মিল বা কাইন্ড অফ মানে কি বলবো একটা প্রসেস যেখানে হচ্ছে আপনার গরু হাঁটবে, গরু এরকম মানে হাঁটবে, কিন্তু গরুর পায়ের নিচে কি হবে, কাদাগুলা পিষ্ট হবে এবং পিষ্ট হয়ে এখান থেকে অতিরিক্ত পরিমাণে পানি বের হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ওই টেম্পারিং এ কি কথা, টেম্পিং বা টেম্পারিং মানে হচ্ছে কোনো কিছুকে আপনি চাপ দিয়ে তার ভিতর থেকে অতিরিক্ত পানিটা বের করে ফেলবেন। টেম্পারিং অর পাগিং অফ ক্লে ইনভলভস ব্রেকিং আপ of the prepared clay, watering and kneading till the earth becomes a homogeneous mass. মানে আপনি এই যে উপরের স্টেপে যেই সয়েলটা রেডি করছেন কেমিক্যালি অ্যানালাইসিস করে, কোনো যদি আপনার ডেফিসিয়েন্সি ছিল ওটা আপনি অ্যাড করছেন কেমিক্যালি, এখন এই সয়েলটাকে আপনি কি করবেন, ব্রেকিং আপ মানে ভাঙা ফেলবেন, ভাঙা ফেলে এটার মধ্যে পানি যোগ করবেন, এবং দেন নিডিং, নিডিং মানে হচ্ছে মিশানো, এবং দেন যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা একটা হোমোজেনিয়াস সমসত্ব মিশ্রণে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে মিশাইতেই হবে এটাকে। ঠিক আছে, water is added to clay in required quantity and the whole mass is kneaded under the feet of man or cattle. তার মানে পরিমাণ মতো পানি যোগ করা হয় এবং এই পুরা মাস বা এই পুরা পরিমাণটাকে হচ্ছে আপনার নিডেড মানে মিশানো হয় কাদের পায়ের নিচে, হয় মানুষ অথবা ক্যাটেল মানে গরু ছাগলের পায়ের নিচে হচ্ছে এটা মারানো হয়। where good bricks are required to be manufactured on a large scale, tempering or tempering of clay is usually done by pug mill. মানে যেসব জায়গায় হচ্ছে অনেক বড় স্কেলে মানে প্রচুর পরিমাণে ইট তৈরি করতে হয় একসাথে লার্জ স্কেলে, ওইসব জায়গায় এই পাগিং বা টেম্পারিংটা হচ্ছে কার দ্বারা করা হয়, পাগ মিল মানে হচ্ছে পশুর দ্বারা করা হয়। কারণ মানুষের পক্ষে তো এতগুলা ইট পাড়ায় পাড়ায় মানে আপনার টেম্পারিং বা কি বলবো এই পাগিং করা সম্ভব না, ওই জন্য এখানে গরু ছাগল ইউজ করে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন মোল্ডিং অফ ব্রিক। এবার হচ্ছে আপনি মানে মাটিটাও রেডি করছেন, মাটি থেকে আপনি মাটিটাকে ঠিক মতো মিশাইছেন না, এবার আপনাকে এটাকে ডিজায়ার্ড শেপ দিতে হবে। ঠিক আছে, ইট তৈরি করার সময় আমরা দেখেন মোল্ডিং অফ ব্রিক এই লেখাটা একটু উপরে উঠে গেছে, এটা এই পেজেই থাকা উচিত ছিল আসলে। মোল্ডিং অফ ব্রিক, আফটার টেম্পারিং অফ ক্লে ব্রিক শুড বি মোল্ডেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে আপনি এই পাগিং বা টেম্পারিং শেষ করার পরে যত দ্রুত সম্ভব আপনাকে ইটটাকে মোল্ড করতে হবে, আদারওয়াইজ পাকড ক্লে মে বিকাম স্টিফ এন্ড মোল্ডিং ব্রিক মে বিকাম ডিফিকাল্ট। তার মানে যেই ইট মানে যেই মাটিটাকে আপনি এরকম পাড়ায় পাড়ায় একটা হোমোজেনিয়াস মিক্সচারে কনভার্ট করছেন এটা স্টিফ বা শক্ত হয়ে যাবে, এবং যদি এটা শক্ত হয়ে যায় তখন এটাকে চাইলে আপনি আর যে কোনো শেপ দিতে পারবেন না মোল্ডের মধ্যে ফালায়। দ্য ব্রিক ক্যান বি মোল্ডেড বাই হ্যান্ড মোল্ডিং, মেশিন মোল্ডিং। তার মানে একটা হচ্ছে আপনি চাইলে মানে হাতের সাহায্যে এরকম মোল্ড ইউজ করে হাত দিয়ে ফিল আপ করে করে ইটটাকে হচ্ছে আপনি একটা শেপ দিতে পারেন বা মোল্ডিং করতে পারেন, আরেকটা হচ্ছে মেশিনের সাহায্যে আপনি কি করতে পারেন, মোল্ডিং করতে পারেন। তো
এই যে আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ব্রিক দেখতেছি, এগুলা আপনার এই হ্যান্ড মোল্ডিং এর মাধ্যমে করা হয়। আর আপনি যদি আপনার বাড়িতে মনে করেন যে আপনি আপনার বাড়িতে কোনো রং টং করবেন না, বাড়ির দেয়াল হচ্ছে কি থাকবে, এরকম ব্রিক এক্সপোজ থাকবে, তো ওইসব জায়গায় খুবই ভালো কোয়ালিটির, যেমন মনে করেন যে সিরামিক ইট গুলা ইউজ করা হয়। তো ওই সিরামিক ইট গুলা হ্যান্ড মোল্ডিং না, এগুলো হচ্ছে মেশিন মোল্ডিং বা মেশিন মেড ব্রিক বলে, এগুলাকে কি বলে? উইদাউট প্লাস্টার। এগুলাকে মেশিন মেড ব্রিক বলে। আচ্ছা, মোল্ডস আর রেক্টেঙ্গুলার বক্সেস উইদাউট এনি টপ এন্ড বটম, দে মে বি মেড অফ স্টিল অর টিম্বার। তার মানে হচ্ছে এই যে মোল্ড গুলো হচ্ছে এরকম বক্স, এরকম বক্স, স্টিলের বা কাঠের হইতে পারে। হ্যাঁ স্টিলের বা কাঠের হইতে পারে, এবং এটার কোনো টপ বা বটম নাই, মানে উপরে কোনো নিচে, ঢাকনা নাই, নিচেও কোনো তলা নাই, জাস্ট ঠিক আছে? চারদিকে আছে। হ্যাঁ, চারপাশে এরকম একটা মানে ওয়ালের মতো থাকে, এবং এটার মাঝখানে হচ্ছে আপনার কি করা হয়, মাটিটাকে ফিল আপ করে দেন এটা যখন শুকায় যায় তখন এটা রিমুভ করা হয়, তারপর ইটটাকে রোদে পোড়ানো হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, এই মোল্ডিং এখানে নাই, বাট মানে আপনার জাস্ট একটু আইডিয়ার জন্য বলি, এই মোল্ডিং করার সময় টেবিল মোল্ডিং বলে একটা জিনিস আছে, আবার আপনার গ্রাউন্ড মোল্ডিং না জানি আপনার এরকম মানে লেভেল সারফেস মোল্ডিং বলে একটা জিনিস আছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, প্রথমকার দিকে বা আগেরকার দিকে হচ্ছে এই যে আপনি মোলটা তৈরি করলেন, মানে এই সয়েলটা ফিল আপ করে এই মোলটা হচ্ছে বাড়ির যে উঠান, এই উঠানের মধ্যে রাখা হইতো। এখন প্রবলেম হচ্ছে উঠানের তলা তো সমান না, মানে উঠান কি অসমান না? আপনার বাসার সামনে যে উঠান আছে এটা কি একদম 100% লেভেল বা সমান? না, উঁচু এরকম নিচু আছে। অসমান জায়গায় যখন রাখা হইতো, যেহেতু এই মোল্ডের তলাটা কোনো তলা নাই, দেখা যাইতো এরকম অসমান জায়গায় রাখার কারণে ইটের তলা সারফেসটা কি হইতো, অসমান হয়ে যাইতো। এই প্রবলেমটা ওভারকাম করার জন্য টেবিল মোল্ডিং, ইটের মোল্ড গুলাকে হচ্ছে একটা টেবিলের উপর, একটা সমান টেবিলের উপর রাখা হয়। এবং এখন যেটা করে, আপনি দেখবেন যে ইটের গায়ের মধ্যে একটা সিল মারা থাকে না, জি স্যার। ওই সিলটা হচ্ছে এই জি মোল্ডের স্যার। তলায়, আপনার তলার মধ্যে আসলে একটা সারফেস থাকে, তলাটা আসলে এরকম মানে খোলা থাকে না, তলার মধ্যে একটা সারফেস থাকে, আর ওই সারফেসের গায়ের মধ্যে ডায়াসের মতো কিছু একটা লেখা থাকে। তো আপনি যখন ইট মানে মাটিটা এখানে ফেলতেছেন, মাটির মধ্যে অটোমেটিক ওই কোম্পানির ছাপ বা ওই কোম্পানির নামটা বসে যায়। আচ্ছা, তো অনেক সময় স্যার এক একটা ইটের সাইজ এক এক রকম হয় স্যার, ওটা হচ্ছে স্যার 9 ইঞ্চি, আবার থিকনেস তো স্যার কমে যায়। কিন্তু এটা কি আমাদের স্যার টার্গেট বিভিন্ন হচ্ছে শেপের স্যার? আমরা স্ট্যান্ডার্ড সাইজ যেটা জানি, আমরা কনস্ট্রাকশনের কাজে যখন ওয়াল তৈরি করব বা কোন রকমের কংক্রিটের এরকম আপনার সরি ব্রিকের কলাম টলাম তৈরি করব, তখন আমরা স্ট্যান্ডার্ড যে সাইজটা 9.5, 4.5 আর কত 3, 3। আমরা 3। এটাই ইউজ করব, এবং এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ। আচ্ছা, এখন এরপর দেখেন আপনি হচ্ছে মোল্ডিংও করে ফেলছেন, এবার আপনার কাজ কি, এটারে শুকাইতে হবে, ড্রাইং অফ ব্রিক, ঠিক আছে? Wet brick have to be dried before they are fed for burning in the kiln. কিল মানে কি বলছিলাম, চুলা বা চুল্লি। আপনি যে ইটটাকে মোল্ড করছেন, এই ইটগুলাকে হচ্ছে চুলার মধ্যে ঢুকানোর আগে শুকাইতে হবে রোদে। কেন শুকাইতে হবে দেখেন, the objective of drying bricks are to remove as much as moisture from the brick as possible so as to save time and fuel during burning. আপনি যদি ইটটাকে প্রপারলি রোদে না শুকান, তাহলে ইটের মধ্যে কি থাকবে, ময়েশ্চার থাকবে বা পানি থাকবে। যখন আপনি চুলার মধ্যে এই ইটটাকে পোড়াবেন, যদি ইটের মধ্যে পানি থাকে, তাহলে পোড়াইতে বেশি পরিমাণে জ্বালানি বা ফুয়েল লাগবে না, এবং বেশি টাইমও লাগবে, কারণ ওই পানিগুলা আগে জি হচ্ছে স্যার। পুড়ে বাষ্পীভূত হয়ে উঠতে হবে, দেন হচ্ছে ইট পুড়বে। আপনি যদি ইটের মধ্যে যে অতিরিক্ত পানি আছে, এই পানিগুলাকে রোদের মধ্যে শুকায় আগে থেকেই রিমুভ করে ফেলতে পারেন, তাহলে আপনার ইট গুলাকে পোড়াইতে ফুয়েল বা জ্বালানিও কম লাগবে, টাইমও কম লাগবে। এজন্য ইটটাকে ভালো মতো আগে রোদে শুকাইতে হবে। To avoid the chances of cracking and distortion of brick during the burning, আপনি যদি ইট গুলাকে ঠিক মতো রোদে না শুকান, তাইলে পোড়ানোর সময় ইটের গায়ের মধ্যে এরকম ক্র্যাক ফর্ম করতে পারে, দেখতে পারেন যে এরকম ইটের গায়ের মধ্যে কি হয়েছে, ফেটে গেছে বা ফাটল দেখা দিছে, এবং ইটগুলা ডিস্টর্টেড, মানে ইটের চেহারা স্বরূপ বিকৃত হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম ক্র্যাকিং এবং ডিস্টরশন অ্যাভয়েড করার জন্য ইউ হ্যাভ টু
কি বলবো আপনাকে ড্রাই দা ব্রিক আন্ডার ওয়েদার, মানে প্রপারলি আপনাকে ইটগুলোকে রোদে শুকাইতে হবে খোলা আকাশের নিচে আন্ডার অ্যাটমসফেরিক অ্যাকশন to increase the mechanical strength of the brick so that they can be handled and stopped without any damage to the brick. তার মানে হচ্ছে আপনি যখন মানে মেকানিক্যাল স্ট্রেংথ মানে হচ্ছে ইটের কম্প্রেশন নেওয়ার ক্ষমতা বা ইটটাকে আমি ফালাইলে যেন না ভাঙে, মানে এরকম এটাকেই বলে হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ। তো ইটের মেকানিক্যাল স্ট্রেংথ কেন বাড়ানো মানে আমি কেন বাড়ানোর চেষ্টা করতেছি, কারণ ইটটাকে যখন আপনি হ্যান্ডেল করবেন ইটটাকে এরকম স্টক বা এরকম পাইল এরকম একটার উপর আরেকটা ইট সাজায় রাখা হয় না? জি স্যার, স্টার্ট হয়। যদি ইটের মেকানিক্যাল স্ট্রেংথ কম হয় তাহলে এরকম ইট হ্যান্ডেল করার সময় নাড়াচাড়া করার সময় দেখবেন ইট ভেঙে গেছে। নাড়াচাড়া করার সময় যদি ইট ভেঙে যায় তাহলে তো এটা দিয়ে আর আপনি মানে কারো কাছে বিক্রিও করতে পারবেন না, আপনি যেই পারপাজে এটা বানাচ্ছেন ওই পারপাজও ফুলফিল হচ্ছে না। তো যেন হ্যান্ডেল করার সময় ইট গুলাকে আপনার মানে যেটা হচ্ছে কাঁচা ইট মানে যেটাকে আপনি আগুনে পোড়ান নাই, এটা তো আসলে অত একটা শক্ত থাকে না, এটা তো নরম থাকে। এই নরম ইট যদি আপনি মানে কেউ মনে করেন ইট গুলাকে হাতে নিয়ে আপনার চুলার মধ্যে দিচ্ছে বা এরকম একটা মানে সামহাউ চুলার মধ্যে ঢুকাচ্ছে, এই হ্যান্ডেল করার সময় যেন না ভাঙে এজন্য হচ্ছে এই কাঁচা ইট গুলাকে রোদে শুকাইলে হয়তো একটু শক্ত হবে, তাদের মেকানিক্যাল স্ট্রেংথ বাড়বে। আচ্ছা, এই গেল আমার ড্রাইং অফ ব্রিক বা ইট শুকানোর উদ্দেশ্য। এখন দেখেন বার্নিং অফ ব্রিক, আমি ইটকে পোড়াবো। বার্নিং অফ ব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট অপারেশন, এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। প্রথম স্টেপটা কি ছিল? প্রিপারেশন অফ কি? ক্লে। তারপর ছিল পাগিং অর উইথ ক্যাটেল। টেম্পিং। তারপর ছিল কি? মোল্ডিং। ড্রাইং। তারপর হচ্ছে ড্রাইং, বার্নিং। আর একদম লাস্টের স্টেপটা হচ্ছে কি? বার্নিং। দেখেন বার্নিং অফ ব্রিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অপারেশন ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ব্রিক। মানে ইট পোড়ানোটা হচ্ছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এই পোড়ানোর সময় যদি আপনি বেশি পোড়ান ওভার বার্ন বা ঝামা হয়ে যাবে, আপনি যদি কম পোড়ান তাহলে আন্ডার বার্ন বা পিলা হয়ে যাবে। আপনাকে ফার্স্ট ক্লাস ব্রিক তৈরি করতে হইলে বা ভালো কোয়ালিটির ব্রিক তৈরি করতে হইলে আপনাকে প্রপারলি ইটটাকে বার্ন করতে হবে বা পোড়াইতে হবে। ইট ইম্পার্টস স্ট্রেংথ এন্ড হার্ডনেস টু দ্য ব্রিক এন্ড মেক্স দেম ডেন্স এন্ড ডিউরেবল। কারণ এই বার্নিংটাই হচ্ছে কি ইটের মধ্যে স্ট্রেংথ এবং হার্ডনেস, মানে ইটের কম্প্রেসিভ স্ট্রেংথ যতটুকু আমার দরকার, ওই যে ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য কত 245 280, আপনার মিন ভ্যালু হচ্ছে কত 280, আর ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু কত 245। এই ভ্যালুগুলো অ্যাচিভ করতে হইলে ইটটাকে প্রপারলি পোড়াইতে হবে, কারণ ইটকে যে আপনি পোড়াচ্ছেন এই মানে এই বার্নিং প্রসেসটাই হচ্ছে ইটটাকে হার্ডনেস এবং স্ট্রেংথ প্রোভাইড করতেছে এবং এটাকে ডেন্স এবং ডিউরেবল বানাচ্ছে। When temperature of brick reaches at 650 degrees Celsius while burning, water of crystallization is removed. ইটের মধ্যে যদি কোনো জমাট বাঁধা পানি থাকে, আচ্ছা আজানটা শেষ হোক তারপর বলতেছি।
আচ্ছা দেখেন আমরা আরেকটু জাস্ট আজকে এই একটু পরে ক্লাস শেষ করে দিব, একটু দাঁড়ান, জাস্ট একটা টপিক পরে শেষ করে দিচ্ছি। দেখেন কি বলছিলাম যে when temperature of brick reaches at 650 degrees Celsius while burning, water of crystallization is removed। তার মানে আপনি যখন ইটটাকে চুলার মধ্যে পোড়াবেন, যখন ওই চুলার টেম্পারেচার 650 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন ইটের মধ্যে যদি এরকম কোনো জমাট বাঁধা পানি বা ক্রিস্টালাইজড ওয়াটার থাকে, এই ক্রিস্টালাইজড ওয়াটার গুলো হচ্ছে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। at about 1100 degree Celsius, the two main constituents of brick, silica and alumina, combine with each other and bricks become dense and strong। যখন ওই কিলন টেম্পারেচার বা চুলার টেম্পারেচার হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন ইটের যে দুইটা মূল উপাদান সিলিকা এবং অ্যালুমিনা, এরা দুজন হচ্ছে মানে মেল্ট বা গলে কম্বাইন হয়ে যায় বা একত্রিত হয়ে যায়, এবং তারা একত্রিত হয়ে ইটটাকে হচ্ছে কি করে, বিকাম ডেন্স এন্ড স্ট্রং। ইটের ডেন্সিটি বাড়ায় দেয় এবং ইটটাকে মজবুত বা শক্তিশালী করে। ব্রিক্স আর বার্নড আইদার ইন ক্ল্যাম্প অর ক্লিন। ক্লিন মানে হচ্ছে চুল্লি। এরকম সবাই ইটের ভাটা দেখছেন না, এদিক দিয়ে হচ্ছে কালো ধোঁয়া বেরোয়, এগুলাকে বলে হচ্ছে কিলন। আর ক্ল্যাম্প হচ্ছে আপনার এরকম অনেকগুলা ইটকে স্তূপ করে এরকম একটার উপর একটা ইটকে রাইখা, একটু ভালো মতো আঁকি দাঁড়ান, মনে করেন যে এরকম একটা টেম্পোরারি চুলার মতো বানানো হয়, এরকম অনেকগুলা ইটকে একটার উপর একটা সাজায় রেখে, ঠিক আছে, এরকম মনে করেন যে এগুলা ইট। এরকম এটা কিন্তু পুরোটা ইটের একটা স্ট্রাকচার, ইট দিয়ে তৈরি করা হয়েছে। এর ভিতরে হচ্ছে কি করে, এই কাঁচা ইট গুলাকে পোড়ায়, তো এটাকে বলা হচ্ছে ক্ল্যাম্প। আর এরকম যে আপনি মানে বড় একটা স্ট্রাকচার দেখেন ইট পোড়াইতে, এটাকে বলা হচ্ছে ক্লিন। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এরকম মানে ক্লিন ইউজ করে কিভাবে ইটকে বার্ন করা হয় বা পোড়ানো হয়, আমরা এই জিনিসটা দেখে আমাদের এই ব্রিক টপিকটা শেষ করব। আরো ছোটখাটো টুকটাক কয়েকটা টপিক আছে এই ব্রিকের মধ্যে। তো আজকে আর বেশি কিছু পড়াচ্ছি না, আজকে এতটুকুই, ঠিক আছে? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। দাঁড়া অ্যাটেন্ডেন্স দে। আচ্ছা, রোল নাম্বার 1 তানভীর আছে? তানভীর মনে হয় নাই। তানভীর তো ক্লাসে আছে কিন্তু কথা বলে না কেন? তানভীর আমার কথা শুনতেছেন? রোল নাম্বার 2 ইসমাইল। Yes, sir. 2 না স্যার 3। 3 রোল নাম্বার 4 ফয়েজ। জি স্যার। রোল নাম্বার 6 ফাহাদ। 6 ফাহাদ বিন জাহের। 7 স্পন্দন। Yes, sir. 8 শাহপরান। নাই স্যার। The 7 আছে। হ্যাঁ 7 দিছি। 9 মাহমুদুল ইসলাম। মাহমুদ আছেন? স্যার কি নাই আজকে? আছে বাট মিউট করা। মিউট করে স্যার দে। আছে স্যার। মিউট করে দে, ঘুরতে গেছে। আসসালামু আলাইকুম। তানভীর কি ঘুরতে গেছিলেন? না স্যার, না স্যার। আপনার বলে স্যার শরীর ওই খারাপ? ল্যাপটপটা হ্যাং মারছে স্যার, আবার এজন্য মিউট থেকে করতে সমস্যা হয়েছে স্যার। আপনার কি শরীর খারাপ নাকি? স্যার ওই কাশি স্যার, কাশি আর জ্বর আসতেছে স্যার। আচ্ছা বাসায় থাকেন, ভালো মতো রেস্ট নেন, ইনশাআল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবেন। জি স্যার। আচ্ছা মাহমুদ কথা বলতেছেন না, মাহমুদকে অ্যাটেন্ডেন্স দিতে পারতেছেন, ওরা বলেন আমার সাথে কথা বলতে পারে। রোল নাম্বার 10 সামিয়া। জি স্যার। 12 আলামিন। ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনারও বলে শরীর খারাপ। আলামিন কি হয়েছে আপনার? স্যার একটু জ্বর স্যার, একটু হালকা পাতলা একটু জ্বর স্যার। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। রোল নাম্বার 19 নাইম। আজকে নাই মনে হচ্ছে। রোল নাম্বার 15 মোহাম্মদুল ইসলাম জিসান। স্যার আর কেউ নাই স্যার, আর কেউ নাই স্যার। আচ্ছা ইফতি আহমেদ ভুইয়াও নাই, হাসিবুল ইসলাম ফাহিমও নাই। ফাহাদ বিন জায়েদ অনেক ছিল আর মাহমুদুল ইসলাম। স্যার আসি স্যার। ফাহাদ বিন স্যার জায়েদ আপনি কই গেছিলেন? আমি তো ওয়াশরুমে গেছিলাম মাত্রই। এই তো মানে অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইমে ওয়াশরুমে যাওয়া লাগে। আচ্ছা যাই হোক, আর হচ্ছে মাহমুদুল ইসলাম আছেন? ও মনে হয় কোথাও গেছে, ওরেও মানে কেউ একজন। আমার এখানে কারেন্ট চলে গেছিল স্যার। এটা কি মাহমুদ? ফাহিম স্যার। না, হাসিবুল ইসলাম ফাহিম স্যার।
ভাই আপনি তো একদম লাস্ট মোমেন্টে আসছেন মনে আপনি তো এতক্ষণ স্যার ছিলেন। আমি স্যার 50 না স্যার 46 এর দিকে একবার যখন আসছিলাম, এরপর হ্যাঁ। আবার কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা আমার আমি এখানে আপনাকে- কারেন্টের সমস্যা করতেছে স্যার। আমি আপনাকে প্রেজেন্ট দিলাম, কিন্তু এরকম মানে চেষ্টা করেন মানে ক্লাসে থাকতে, ঠিক আছে? জি স্যার। আর মাহমুদ কথা বলতেছে না, স্যার কালকে প্রেজেন্ট দিলাম। যাক, হ্যাঁ বলেন বলেন। স্যার স্যার কালকে স্যার আমি লাস্টের দিকে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম গত ক্লাসে স্যার, প্রেজেন্ট দিয়েছিলেন? এটা কি ইসমাইল? জি স্যার। হ্যাঁ দিছিলাম। ওকে ঠিক আছে, তাইলে আপনাদের ক্লাস আজকে শেষ। আমরা পরশুদিন আবার 12টার দিকে ক্লাস করব, চাইলে মিটিং লিভ করতে পারেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।